১৯৫০ সাল, তৎকালীন পূর্ববঙ্গ, একটা সময় যখন ইতিহাসের পাতা এক ভয়াবহ সহিংসতার আগুনে পুড়ছিল। আজকের এই আলোচনায় আমরা ডুব দেব সেই সময়ের গভীরে, দেখব ঐতিহাসিক সূত্রগুলো আমাদের ঠিক কী জানায়, ঠিক কী ঘটেছিল সেই দিনগুলোতে। তো সময়টা ছিল ১৯৫০ সালের একদম শুরুটা। আজকের বাংলাদেশ, যা তখন ছিল পূর্ববঙ্গ, সেখানে হঠাৎ করেই যেন একটা হিংসার ঢেউ আছড়ে পড়ল। চারিদিকে ছড়িয়ে পড়ল তীব্র সহিংসতা। কিন্তু আসল প্রশ্নটা হলো কিভাবে? কিভাবে কয়েকটা আলাদা আলাদা স্থানীয় ঘটনা দেখতে দেখতে এমন একটা ভয়াবহ সংকটের রূপ নিল? এমন এক সংকট যা এই অঞ্চলের ইতিহাসে সবচেয়ে বড় আর দ্রুততম দেশান্তরের কারণ হয়ে দাঁড়াল। আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে যাওয়া যাক। এই যে এত বড় মাপের সহিংসতা, এটা কিন্তু হঠাৎ করে একদিনে হয়নি। এর পেছনেও একটা পটভূমি ছিল, কিছু ঘটনা যা ঘটেছিল ১৯৪৯ সালের শেষের দিকে আর ১৯৫০-এর একদম শুরুতে। সব কিছুর শুরুটা হয়েছিল ডিসেম্বরে, খুলনার কালশিরা নামের একটা গ্রামে। ভাবুন একবার, গভীর রাতে পুলিশের একটা দল একটা বাড়িতে হানা দেয়। সেখানে একজন মহিলাকে হেনস্থার চেষ্টা করা হলে একটা সংঘর্ষ বেঁধে যায়, আর তাতে একজন পুলিশ কনস্টেবল মারা যান। আর এরপরে শুরু হয় আসল ভয়াবহতা। প্রতিশোধ নিতে সশস্ত্র পুলিশ আর তাদের সহযোগী আনসার বাহিনী মিলে হিন্দু গ্রামগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। এর ফলাফল ভীষণ ভয়াবহ। কালশিরার ওই ঘটনার পর মাত্র ১ মাসের মধ্যে খুলনা জেলা থেকেই প্রায় ৩০,০০০ হিন্দু সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। এটাই ছিল সেই সংকটের প্রথম বড়সড় দেশান্তরের ঘটনা। এরপর এলো জানুয়ারি মাস। এবার ঘটনাস্থল নাচল। সেখানে তেভাগা কৃষক আন্দোলন দমন করতে গিয়ে তৈরি হল আর একটা বিস্ফোরক পরিস্থিতি। নাচলের ঘটনা ছিল সত্যিই মর্মান্তিক। এক প্রতিবাদের সময় সাঁওতাল গ্রামবাসীদের হাতে ৫ জন পুলিশকর্মী নিহত হন, আর এর প্রতিক্রিয়ায় যা হল তা ছিল অভাবনীয়। সরকার প্রায় ২,০০০ সৈন্য আর পুলিশের এক বিশাল বাহিনী পাঠাল। তারা একে একে ১২টা গ্রাম জ্বালিয়ে দিল, হত্যা করল শত শত সাঁওতাল আর হিন্দু গ্রামবাসীকে। এখানেই শেষ নয়। আন্দোলনের যিনি নেত্রী ছিলেন, ইলা মিত্র, তাকে গ্রেপ্তার করে ৪ দিন ধরে চালানো হয় অকথ্য নির্যাতন, এমনকি ধর্ষণও। অনুমান করা হয় শুধু পুলিশের অত্যাচারে প্রায় ৭০ থেকে ১০০ জন কৃষক মারা গিয়েছিলেন। এই সব বিচ্ছিন্ন ঘটনাগুলোর আগুন এবার এসে পৌঁছাল খোদ রাজধানীতে, ঢাকায়। দিনটা ছিল ১০ই ফেব্রুয়ারি ১৯৫০। এই দিনেই সহিংসতা যেন একটা ভয়ঙ্কর রূপ নিল। ঢাকায় যা ঘটেছিল তা অবিশ্বাস্য রকম দ্রুত। ভাবুন, সকাল ১০টা বাজে সচিবালয় থেকে একটা গুজব ছড়ালো যে কলকাতায় নাকি আক্রমণ হয়েছে, আর সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীরা কাজ বন্ধ করে হিন্দু বিরোধী মিছিল বের করল। দুপুর ১২টায় হলো সমাবেশ, সেখানে দেওয়া হলো উস্কানিমূলক ভাষণ, আর তার ঠিক ১ ঘণ্টা পর দুপুর ১টার মধ্যে উন্মত্ত জনতা নেমে পড়ল রাস্তায়। শুরু হলো লুটপাট, অগ্নিসংযোগ আর হত্যা। এই ঘটনার ফলে ঢাকার হিন্দু সম্প্রদায়ের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেল। প্রায় ৯০% হিন্দুর দোকান লুট হয়ে যায়, অসংখ্য বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়, এমনকি উপাসনালয়গুলো রেহাই পায়নি। অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে প্রথম দুদিনেই প্রায় ২০০ জন নিহতের সৎকার করতে হয়েছিল। আর এই হিংসার আগুন শুধু ঢাকা শহরেই আটকে থাকেনি, ছড়িয়ে পড়েছিল এয়ারপোর্ট এলাকার আর আশেপাশের গ্রামগুলোতেও। কিন্তু ঢাকার এই ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ব্যাপার ছিল না। এটা ছিল, বলতে পারেন, একটা আগুনের স্ফুলিঙ্গ, যা থেকে দাবানল ছড়িয়ে পড়েছিল গোটা পূর্ববঙ্গ জুড়ে। একবার দেখুন কত দ্রুত ছড়িয়েছিল এই সহিংসা। ঢাকার ঘটনার ঠিক পরপর ১২ই ফেব্রুয়ারি হামলা শুরু হলো চট্টগ্রাম আর ময়মনসিংহে। পরের দিন ১৩ তারিখে দাঙ্গা আর আগুন লাগল বরিশাল আর ফেনীতে। ১৫ তারিখের মধ্যে হিংসা পৌঁছে গেল সিলেটের গ্রামগুলোতে, আর ১৬ তারিখে মেঘনা নদীতে ঘটল সেই কুখ্যাত ইলসাঘাট স্টিমার হত্যাকাণ্ড। আর এই সহিংসতার ধরন ছিল, আচ্ছা, ভাষায় প্রকাশ করার মতো না। বরিশালের একটা ঘটনা শোনা যাক। একজন হিন্দু স্কুল শিক্ষককে তার ছাত্ররাই জীবন্ত পুড়িয়ে মেরেছিল। আবার মাধবপাশায় ২০০ থেকে ৩০০ হিন্দুকে এক জায়গায় জড়ো করে একে একে শিরচ্ছেদ করা হয়। ময়মনসিংহের ভৈরব ব্রিজের ওপর একটা ট্রেন থামিয়ে হিন্দু যাত্রীদের ওপর দুদিক থেকে হামলা চালায় উন্মত্ত জনতা। যারা সেদিন বেঁচে ফিরেছিলেন তাদের মতে প্রায় ২,০০০ মানুষ সেদিন মারা যান।
তো একটা প্রশ্ন মনে আসতেই পারে, যখন এই ভয়ঙ্কর পরিস্থিতি চলছে তখন রাষ্ট্র বা প্রশাসন কি করছিল, তাদের প্রতিক্রিয়া ঠিক কেমন ছিল? চলুন এবার সেই দিকটা একটু দেখি। দেখা যায় সহিংসতা তো থামেইনি, উল্টে যে সমস্ত হিন্দু রাজনৈতিক নেতারা এর বিরুদ্ধে মুখ খুলছিলেন তাদেরকেই একে একে গ্রেফতার করা হচ্ছিল। সোজা কথায় সত্যিটা ধামাচাপা দেওয়ার আর বিরোধী স্বরকে দমন করার একটা পরিষ্কার চেষ্টা চলছিল। কারা ছিলেন এই গ্রেফতারের তালিকায় নামগুলো শুনলেই বোঝা যাবে। যেমন ধরুন বরিশালের এমএলএ সতীন্দ্রনাথ সেন, তার অপরাধ কী ছিল? তিনি একটা সরকারি কাগজে সই করতে চাননি যেখানে লেখা ছিল পরিস্থিতি স্বাভাবিক। সিলেটের সুরেশচন্দ্র বিশ্বাসকে গ্রেফতার করা হলো কারণ তিনি হিন্দুদের বাড়িতে আগুন লাগানোর প্রতিবাদ করেছিলেন। এমনকি ৭২ বছর বয়সী কংগ্রেস নেতা মোহিনীমোহন করকেও ছাড়া হয়নি। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, যারা কালশিরার সেই গণহত্যার তদন্ত করতে গিয়েছিলেন সেই কমিটির সদস্যদেরও গ্রেফতার করা হয়। আর খবর যাতে বাইরে না বেরোতে পারে তার জন্য কি করা হয়েছিল সেটা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটা কথাতেই স্পষ্ট হয়ে যায়। তিনি বলেছিলেন, পূর্ব পাকিস্তানে কাজ করা ভারতীয় খবরের কাগজ আর পিটিআইয়ের সব সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছে আর তাদের কোনো খবর পাঠাতে দেওয়া হচ্ছে না। মানে বুঝতেই পারছেন খবর নিয়ন্ত্রণের চেষ্টাটা কতটা সরাসরি ছিল। এই সব কিছুর, এই গোটা সহিংসতার সবচেয়ে করুণ, সবচেয়ে ভয়াবহ পরিণতি কী ছিল? এক কথায়, এক বিশাল গণদেশান্তর। এর প্রভাবটা কতটা গভীরে ছিল তা ঢাকার স্কুলগুলোর একটা ছোট্ট পরিসংখ্যানেই বোঝা যায়। যেমন ধরুন পোগো স্কুল। ১৯৫০ সালের জানুয়ারিতে হিন্দু ছাত্র ছিল ৫৮০ জন। ডিসেম্বরে সেই সংখ্যাটা কত হলো জানেন? মাত্র ৫০। বাংলা বাজার গার্লস হাই স্কুলের অবস্থা তো আরও করুণ। ৬০৬ জন থেকে কমে দাঁড়ালো মাত্র ২ জনে। এই সংখ্যাগুলো আসলে কোনো সাধারণ ডেটা নয়, এগুলো হাজার হাজার পরিবারের রাজধানী ছেড়ে পালিয়ে যাওয়ার এক নীরব সাক্ষী। আর এই মানুষগুলো কোথায় যাচ্ছিলেন? ভারতে। সেখানে রীতিমতো শরণার্থীর ঢল নেমেছিল। পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিলেন প্রায় ৫ লাখ মানুষ, ত্রিপুরায় গিয়েছিলেন প্রায় ২ লাখ, আর আসামে প্রায় ১,১০,০০০। বুঝতেই পারছেন এর ফলে কি বিশাল মানবিক সংকট তৈরি হয়েছিল। আর যদি পুরো বছরের হিসেবটা দেখি তাহলে একটি সূত্র অনুযায়ী শুধু ১৯৫০ সালেই পূর্ববঙ্গ ছেড়ে ভারতে চলে যাওয়া হিন্দু শরণার্থীর মোট সংখ্যাটা ছিল আনুমানিক ৩৫ লক্ষ। এই পুরো ঘটনা প্রবাহ, এই ইতিহাস আমাদের একটা খুব বড় প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এই যে এত বড় মাপের সহিংসতা, এই যে লক্ষ লক্ষ মানুষের দেশান্তর, এই ধরনের ঘটনাগুলো কিভাবে একটা গোটা জাতির সামাজিক বুনন আর তার পরিচয়কে চিরদিনের জন্য বদলে দিয়ে যায়।